নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো আজকের যে ভিডিওটা বানাচ্ছি, অনেকের কাছে এই ভিডিওটা মোটিভেশন হতে পারে। যদি যদি কোনো মানুষ নেয় যে কোনো ভিডিও, যে কোনো ঘটনা, যে কোনো উদাহরণ আমার জীবনের একটা এক্সাম্পল হিসেবে, ইন্সপিরেশন হিসেবে, মোটিভেশন হিসেবে, তাহলে এই পৃথিবীতে ভারতবর্ষ যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যত তার প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, তার কিন্তু লক্ষ্য ঠিক থাকলে, কিছু গুড হ্যাবিটস থাকলে, যেটা বার্নিং ডিজায়ার থাকে, ডেডিকেশন থাকে, হার্ডওয়ার্ক করার ক্ষমতা থাকে, প্যাশান থাকে, তাহলে সফল হবেই। ছোট্ট ঘটনা, কিন্তু ছোট ঘটনায় অনেক বড় ঘটনার ইঙ্গিত দেয়। তো আজকের ভিডিওটা সৌভিক মজুমদার নামের একটি ছেলের, বাড়ি হচ্ছে করিমপুর 2 নম্বর ব্লকের মুরুটিয়া থানার সিঙ্গাডাঙ্গা গ্রামে। সেই ছেলেটির যে মামা, সে আমার বন্ধু, খুব পরিচিত, কারণ সিঙ্গাডাঙ্গা আমার পিসির বাড়ি আর কি। তো ছোটো থেকে ওখানে যাতায়াত। তো এই ছেলেটির একদম ছোট যখন ছিল, মাত্র 3 বছর যখন বয়স ছিল, 2 ভাই, সৌভিকের বয়স যখন 3 এবং তার ভাইয়ের বয়স যখন 10 মাস, তখন তার মা মারা যায় আর কি। তারপর থেকেই মামার বাড়িতে মানুষ, কত প্রতিকূলতা অতিক্রম করে সে আজকে যেটা অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে যে ম্যাথে এমএসসিতে সে গুয়াহাটি আইআইটি আমরা সকলেই জানি, যারা জানি তাদের বলছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। গোটা ভারতবর্ষে 23টা আছে। যেই মেন এবং অ্যাডভান্স দিয়ে সেখানে গ্র্যাজুয়েশনে চান্স পাওয়া যায়, আর আফটার গ্র্যাজুয়েশন জ্যাম পরীক্ষা দিয়ে সেখানে চান্স পাওয়া যায় আর কি। খুব কঠিন পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা, অনেকের সঙ্গে কম্পিট করতে হয়। সবাই চায় যে আমি আইআইটিতে ভর্তি হতে, তারা একটু টপ লেভেলের পড়াশোনা করে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষার প্রিপারেশন, চান্স পাওয়া খুব কঠিন। আর গুয়াহাটি, আমি র্যাঙ্ক দেখছিলাম, গুয়াহাটি আইআইটি টপ 5 থেকে 6-এর মধ্যে থাকে আর কি, গোটা ইন্ডিয়ার মধ্যে আর কি। সেই জায়গায় চান্স পাওয়া যথেষ্ট কৃতিত্বের। যদি সৌভিকের একটু পেছন দিকে ফিরে যায়, তাহলে এটা অবিশ্বাস্য কাহিনী বলে মনে হবে আর কি। যার মামার বাড়িতে একটি মাত্র ঘর ছিল, বারান্দা এবং ঘর, সে ঘরটা এখনও ছাদ ঢালাই হয়নি, যে ঘরে ওরা থাকতো আর কি। টিনের, তখন টিন দেওয়া ছিল আর কি। মেঝে, আমার চোখের দেখা আর কি, মেঝে ছিল মাটির মেঝে আর কি, কোনো রকম, আমাদের তো কত মার্বেলের বাড়িতে থাকি, কত টাইলস বাড়ি থাকি, এবং চরম প্রতিকূলতা আর কি। জমি, কয়েক বিঘা মতো জমি মামাদের, দাদু দিদাদের, এবং সৌভিকের জন্য মামার এখনও পর্যন্ত বিয়ে করেনি। লড়াইটা একদম ক্লাস 3 বছর বয়স থেকে শুরু করে করে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে রহড়াতে ম্যাথ অনার্স। এবং এই উচ্চ মাধ্যমিকের পর একটা কনফিউশন ছিল ওর মধ্যে, ফার্মাসিস্টে যাবো না এই ম্যাথ অনার্সটা। তারপরে যখন ম্যাথের প্রতি ছোটো থেকে প্যাশান ছিল আর কি, এই জন্য প্যাশানকে ফলো করা খুব জরুরি। ও চান্স পেয়েও ভর্তি হয়ে সেখানে ওর মনটা লাগছিল না আর কি। তারপরে আবার ম্যাথ অনার্সে ফিরে এসে, পরিবেশও খুব ইম্পর্টেন্ট, রহড়া রামকৃষ্ণ মিশনের পরিবেশ, এবং যেখানে সে থাকতো বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন, আবাসিক একটা জায়গা আর কি, খুব সুন্দর পরিবেশ। সেখানে দুটো জায়গায় তার পরিবেশের ফলে তার অনেক বড় স্বপ্ন সে দেখতে আরম্ভ করে, এবং সমস্ত প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে জয় করে আজকে সে গুয়াহাটির মতন, আইআইটির মতন জায়গায় ম্যাথে এমএসসিতে চান্স পেয়েছে আর কি। যদি কেউ সিঙ্গাডাঙ্গা গ্রামে যায়, তাহলে বুঝতে পারবে কত প্রত্যন্ত গ্রাম এটা, একদম করিমপুর থেকে অনেকটা ভেতরে আর কি। সেখান থেকে এই রকম আইআইটিতে চান্স পাওয়ার স্বপ্ন অনেকেই দেখে না আর কি, কিন্তু যারা দেখে, তারা এরকম উদাহরণ নিতে পারে যে জীবনের যে কোনো জায়গা থেকে সব কিছু সম্ভব, শুধু একটু সঠিক গাইডলাইন, একটু পরিবেশ, একটু মনের ইচ্ছা, এগুলো দরকার আর কি। কোনো কিছুই এখনকার দিনে প্রতিবন্ধকতা হতে পারে, এটা মেন কথা আমার আর কি। যাই হোক, সৌভিক খুব লাজুক, হয়তো সে এরকম ভিডিও বানাতেও চাইছিল না, তবুও বললাম যে এই কথাগুলো লোকের জানা দরকার, যে এরকম জায়গা থেকে, এরকম পরিবেশ থেকে, এরকম প্রতিকূল অবস্থা থেকেও হয়তো ওর 5% সাফল্য পেয়েছে, এখন অনেক পথ চলা বাকি হয়তো। কিন্তু এই যে প্ল্যাটফর্মটাও পেলো গুয়াহাটি আইআইটির মতন, এবার কিন্তু ওর অনেক সুযোগ, অনেক অপরচুনিটি জীবনে চলে আসবে আর কি। এখান থেকে ও জীবনের হয়তো একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে গুয়াহাটি আইআইটি চান্স পাওয়া আর কি। সেখান থেকে অনেক বড় জায়গায় যাবে, হয়তো বিদেশেও চলে যেতে পারে আর কি। কারণ ওর লক্ষ্যটা পরিষ্কার, জীবনে আমাকে স্ট্যান্ড করতে হবে। সেরকম লক্ষ্য যদি কারো পরিষ্কার থাকে, তাহলে জীবনে অবশ্যই সে স্ট্যান্ড পাবে। আর একটু ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরকম প্রতিভা আমাদের গ্রাম বাংলায় অনেক 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 আছে। আমি হয়তো সব জায়গায় পোহাতে পারছি না, যদি পোহাতে পারি অবশ্যই তাকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে। আমারও এরকম স্টাডি করতে খুব ভালো লাগে, এরকম ছেলেরা সাফল্য পেলে তাকে নিয়ে ভিডিও বানাতে আমার নিজেরই গর্ব অনুভব করি, ভালো লাগে এদের কথাগুলো যাতে কিছু লোক জানুক, শেয়ার করতে আর কি। তো যদি আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে, স্টোরি থাকে, প্লিজ আমাকে ইনফর্ম করবেন। আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না কেন, আমার যে প্রাথমিক কাজ সেটাকে বজায় রেখে আমি সেখানে পৌঁছানোর
সে 1 মাস দেরি হতে পারে আর কি। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনার সৌভিকের গল্পটা সত্যিই গল্প মনে হবে, দেখতে থাকুন। আচ্ছা, নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছি আর কি, স্পেশালি ইন্টারভিউ। তো যারা সফল হয়েছে বা সফলতার তো অনেক ধাপ থাকে, স্টেপ বাই স্টেপ অনেকে সফল হয়, জীবনের একটা স্টেপ থাকে। তো আজকে আমি যেখানে এসেছি আর কি, তো এই গল্পটা শুনলে অনেকে যারা কমফোর্ট জোনে বাস করে, অনেকে ভাবে যে একদম প্রত্যন্ত গ্রাম থেকে কিছু হয় না, বা যারা দিশা খুঁজে পায় না যে আমি গ্রামে বাস করি, আমার কোনো সুযোগ সুবিধা নেই, আমার অনেক প্রতিকূলতা আছে আর কি। কিন্তু বহু আগে আব্দুল কালামের টেক্সটেই বলা হয়েছে যে অ্যাডভার্সিটি মানুষকে কিন্তু জন্ম দেয়, সেই অপরচুনিটির সুযোগ করে দেয়। যত বেশি অ্যাডভার্সিটি থাকে, যত বেশি প্রতিকূল থাকে, তত মানুষ কিন্তু তার মধ্যে অপরচুনিটি খোঁজে আর কি। এটা বহুদিন আগে কালাম বলে গেছে আর কি। তো সেরকম একটা ছাত্র শরীফ মজুমদার, সে রিসেন্ট ম্যাথে এমএসসি আর কি, এটা ইন্ডিকেটেড এমএসসি, তাই তো? তো ম্যাথে এমএসসিতে গুয়াহাটি আইটিতে চান্স পেয়েছে আর কি, জ্যাম দিয়ে। তবে একটু পেছনে যায়, তারপরে বর্তমান অবস্থাটা জানবো আর কি। তো তার আগে আমার হচ্ছে যে এখন যে গ্রামে আছে সেই গ্রামটার নাম সিঙ্গাডাঙ্গা, মুরুটিয়া থানার অন্তর্গত, করিমপুর। এটা হচ্ছে 2 নম্বর ব্লকে মুরুটিয়া থানার অন্তর্গত সিঙ্গাডাঙ্গা, একদমই প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে আমার পিসির বাড়ি, আমি ছোট থেকে আসি আর কি। তো আমাদের পিসিদেরই আত্মীয়। তো সৌভিকের একটু করুণ কাহিনী আছে। ওর 3 বছর বয়সে এবং ওর ভাই যখন 10 মাস বয়স, তখন ওর মা মারা যায় আর কি। তারপর থেকে কিন্তু লড়াইটা শুরু হয়, দীর্ঘ লড়াই কিন্তু। মানে এই আপনারা আমারই আমি একটা স্কুলে শিক্ষকতা করি, আমি অনেক স্টুডেন্টকে দেখি, আমাদের নিজের ছেলে মেয়ে আছে, যেরকম প্রিভিলেজ একটা বাচ্চাকে ছোট থেকে দেওয়া হয়, আমরা কত গাইড করি, কত আমরা টিউশন দিই, কত খেয়াল রাখি, নিয়ে আসি নিয়ে যাই, একদম পুরো খেয়াল রাখি আর কি, সম্পূর্ণ। তো সেই খেয়াল রাখার লোক কিন্তু কেউ ছিল না। ওর একটা মামা, ও দাদু, দিদা আর মামা আমার বন্ধু আর কি, তুফান ওর নাম আর কি। তো সেইখান থেকে ও লড়াই করতে করতে, ওই মুখ থেকে শোনা যায়, আমি ভূমিকা করে দিচ্ছি। একটা মাধ্যমিক পাস করে 11-12 আমি একটুখানি আমি হেল্প করিনি, আমি একটা যোগাযোগ করে দিয়েছিলাম। এমন হয়েছে, তো মামা এসেছিল, বলে যে করিমপুরে সায়েন্স পড়বে থাকবে, তো সায়েন্সের কোনো স্যারকে যদি ফিসটা যদি একটু কম নেয় তাহলে কেমন হতো। তো আমার যারা পরিচিত ছিল সেরকম দেবদের মাস্টারমশাই, তারাও খুব মহৎ মানুষ আর কি, কারণ তারা নেয়নি ফিস আর কি। যখন আমি বললাম যে এরকম একটা অবস্থা, ভালো না অবস্থা, তো ফিস কম নিলে কেমন হয়, তো 2-1 মাস্টারমশাই যাদেরকে অ্যাপ্রোচ করে তারা কিন্তু সত্যি ফিস নেয়নি। তারপরে ওর অহড়াই ভর্তি হয়। তারপরে সেখান থেকে এই জার্নিতে আজকে ও কিন্তু একটা দারুণ জায়গায় চান্স পেয়েছে, গুয়াহাটি খড়গপুর ইন্টিগ্রেটেড ম্যাথ। তো এই জার্নিটা যদি কেউ মানে পেছন থেকে আজ পর্যন্ত আসে আর কি, তাহলে এই গল্পটা অনেক সিনেমাকেও হার মানাবে আর কি, যে বিশ্বাসই করতে চাইবে না যে এরকম গ্রাম থেকে এইরকম টপ লেভেলে জ্যাম পরীক্ষা দিয়ে, জ্যাম কিন্তু সর্বভারতীয় পরীক্ষা, এবং আইআইটি গুলো ভারতবর্ষে হয়তো খুব কম স্টেট আছে। আমাদের পশ্চিমবঙ্গে একটা আছে খড়গপুর আইআইটি, এরকম প্রত্যেকটা স্টেটে হয়তো একটা আছে, তাও সব স্টেটে নেই। এবং গুয়াহাটি আইআইটিতে ম্যাথে চান্স পাওয়া যারা জানে আর কি, মাদ্রাজ আইআইটির পরেই গুয়াহাটির র্যাঙ্ক আর কি থাকে, যারা ভালো র্যাঙ্ক করে আর কি। তো দারুণ একটা ও সুযোগ পেয়েছে আর কি, কিন্তু তার সৌভিকের মুখ থেকে শুনবো ওর পড়াশোনা, স্কুলিং আর কি, মা বাড়ির কথা আর কি। আর এই কিছুই না, যারা গ্রামে বাস করো, যারা ভাবো যে গ্রাম থেকে কিছু হয় না, তাদের জন্য একটা বড় মোটিভেশন হতে পারে সৌভিক আর কি, যে কোনো প্রতিকূল অবস্থাকে জয় করা যায় যদি একটা মনের চেষ্টা থাকে। এরকম বহু উদাহরণ আছে, আমি হয়তো একটা উদাহরণ তুলে ধরছি আর কি, কারণ আমি তার খোঁজ জানি বা খোঁজ পেয়েছি, তাই উদাহরণ। এরকম গ্রামেগঞ্জে প্রচুর এরকম প্রতিভা আছে, যাদের প্রত্যেকটা স্টোরি অন্যকে মোটিভেট করতে পারে, এরকম আর কি। আর আমরা যারা কমফোর্ট জোনে বাস করি, তাদের কাছেও মোটিভেশন, যে মানে এভরিথিং ইজ পসিবল আর কি, সবকিছু সম্ভব আর কি, এটাই। তো সৌভিক, তোমার প্রাইমারি স্কুল কোথায়? প্রাইমারি স্কুল তো আমার গ্রামে সিঙ্গাডাঙ্গা প্রাইমারি স্কুল, ওখানে তুমি পড়েছো আর কি। তারপরে বালিডাঙ্গা হাই স্কুলে, তারপরে তো বালিডাঙ্গা হাই স্কুল বলতে এখানে দুটো স্কুল আছে, বালিডাঙ্গা আর এখানে পাশে কি স্কুল আছে একটা, পিপুলবাড়ি হাই স্কুল। তো তুমি বালিডাঙ্গাতে ভর্তি হয়েছিলে? তখন বালিডাঙ্গা স্কুলের মোটামুটি ভালোই একটা পরিকাঠামো ছিল মোটামুটি সেই সময়, মানে এখন যেরকম পিপুলবাড়ি মানে একটু বেশি পরিকাঠামো ভালো বলে মনে হয়। নতুন একটা হেড স্যার এসেছেন এবং উনি ভালো কাজ করছেন, পার্থ তেওয়ারি আর কি, স্যার, তার আমলে স্কুলে বেশ উন্নতি হয়েছে। সেই জন্য বালিডাঙ্গা শিক্ষক কমে গেছে বলে স্কুলে সেরকম প্রতিকূল অবস্থা আছে আর কি। তো ওখানে 5 থেকে 10 পড়লে, তাই তো? 5 থেকে 10। তো তখন তোমার মানে বাড়িতে একটা প্রতিকূল হয়েছিল, তো মা বাড়িতে বলে তুমি কতটা কমফোর্ট বা কতটা আনি না, কিরকম মনে হয় তোমার? তো মানে জেদ কি তখন থেকে ছিল যে সেটা করতে হবে?
মানে তখন তো জাস্ট ভালো লাগতে পড়তাম, কিন্তু মানে যে এই যে ফাইন্যান্সিয়াল ইকোনমি প্রবলেমটা ক্লাস 11 এর পর থেকে আমার শুরু হয়েছে আর কি। 5 থেকে 10 অতটা প্রবলেম হয় বুঝতে পারেন আর কি না, যখন আপনি তো আমাকে সাহায্য করেছেন, বললেন যে টিউশন মাস্টারকে। আমি সাহায্য করিনি, আমি শুধু যোগাযোগ করলাম, সেই স্যারগুলো ওকে সাহায্য করে, এই স্যারগুলো মহান মহান যারা ওর একটা পয়সাও নেয়নি কথা শুনে আর কি, তারা ভালো আর কি। তো তুমি যখন মাধ্যমিক দিচ্ছিলে পড়ছিলে তখন তোমার কি মনের মধ্যে এরকম হতো জীবনে কিছু একটা বড় কিছু করতে হবে এরকম ভাবতে কিছু সেই সময় কি এই ভাবনা এসেছিল? তখন মানে ছোটবেলায় একটা ভাবনা থাকে যে সবারই, যে অনেক কিছু করবো, ঠিক আছে, তখন এটা অতটা বাস্তবতা থাকে না। যখন আস্তে আস্তে যখন ক্লাস 12 যখন হয়ে যায় না, তখনকার নিজের আয়ত্তে বুঝে বাস্তবে, তখন বাস্তবে চিন্তা ভাবনা করে যে আমার এই লাইনে ভালো, তো আমি এই লাইনে যেতে হবে, আমি যেহেতু এই লাইনে ভালো আছি তো আমাকে এই লাইনে যেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। মানে ছোটবেলা থেকে অনেক ভাবে যে আইপিএস হবো, আইএএস হবো, এরকম বাস্তবের সাথে তো মিল থাকে না, মিল থাকে না সবসময়। জানেও না যে আমি স্কুলে যখন জিজ্ঞেস করি তুমি কি হতে বলবে আমি ডাক্তার হবো, কিন্তু ডাক্তার হতে নিট পরীক্ষা সেটা জানে না কিন্তু। আর এখন রিলস দেখে আইএস আইপিএস রিলস দেখে খুব ভালো লাগে, গাড়ি তো ঠিক হচ্ছে নানা রকম, মানে মানে বেশ দারুণ ব্যাপার, বিশাল ব্যাপার, কিন্তু ওরা জানে না যে আইপিএস বা ইউপিএসসি গেলে কতটা ধাপ পেরোতে হয়, কতটা সিলেবাস, কত পিলি দিতে হয়, মেন দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, সেই খোঁজ জানে না সে বাচ্চারা। মানে 10 কথা বলছি, ক্লাস 9 10 ছেলে কিন্তু স্বপ্ন আছে যে দেখে যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু প্রসেসটা জানে না ওরা আর কি। সেটা তুমি যেটা বলে সেটা হয়তো তখন তখন বুঝতে পারে যে পথটা কতটা সহজ না। ক্লাস 12 এর পরে যখন আমি যখন নিজের ক্যাপাবিলিটিটা বুঝতে পারলাম যে না, অনেকে তো নিট পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন শুরু করে, তো আমি জানি আমার অতটাও নেই। তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে একটু বলো তো? মাধ্যমিকে 608 পেয়েছিলাম। 608 পেয়েছিলে আর কি। তারপরে তুমি জগন্নাথে ভর্তি হলে? জগন্নাথে 11 12 সায়েন্স নিয়ে। 11 12 যে সায়েন্সে তোমার সাবজেক্ট বলতে পিওর সায়েন্সই ছিল তাই তো? পিওর সায়েন্স। তো এবার করিমপুরে গেলে কি ওখানে কোথায় থাকতে, মেস থাকতে? করিমপুরে মেসে থাকতাম, মেসে থাকতে আর কি। আর মানে করিমপুরে যে তুমি পড়লে আর কি, সেই সময় কি তোমার মানে পড়ার পরিবেশটা কেমন ছিল? তুমি কতক্ষণ পড়তে বা এরকম করে ব্যাপার তখন 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 কি মানে ভাবনাটা আসলো পড়ার ভাবনাটা, বা সায়েন্সটা কত তুমি নিতে পারলে তখন? তখন মানে আমার অতটা প্রবলেম হতো না, কিন্তু মেসের একটা আলাদা একটা একটু খারাপ পরিবেশ ছিল, তো সেখানে হচ্ছে আমার এই যে গতিটা ছিল সেটা কমে গেছিল, মানে বাড়িতে পড়ার যে গতি ছিল আর কি, তখন মেসে গিয়ে একটা গতিটা কমে গেছে। এটা সাধারণত সবার ক্ষেত্রে হয়, এটা যারা মেসে যাবে তারা মানে বুঝতে পারবে। তো এটাই হয়েছিল আমার সাথে 11 12 ব্যাচটা। কিন্তু মানে পড়া বুঝতে কোনো অসুবিধা হতো না, পড়া করতে কোনো অসুবিধা হতো না, কিন্তু পড়াটা একটু কম হয়ে যেত, এই জন্য 12 রেজাল্ট আমার একটু খারাপ হয়েছিল। আর স্যারেরা তোমাকে নাম করতে হবে কোনো স্যারেরা তোমাকে কেমন হেল্প করেছিল কেমন? স্যারেরা তো আমাকে তো মানে সবার 500 1000 করে ফিস ছিল তখন, শুধুমাত্র আমি ইংলিশ স্যারকে টাকা দিতাম, তাছাড়া কাউকে টাকা দিতাম না, মানে 6টা মাস্টার পুরো ফ্রি। এটা খুব ভালো কথা, এটা সত্যি করিমপুরের সাথে জন্য আমি নিজেরও করিমপুরে থাকি, গর্ব অনুভব হয় যে মানবিক, অনেকে এখনো বলে না যে অনেকে মানবিক থাকে না, কিন্তু মানবিক থাকে অনেকে, যে এরকম মতো নিজের মুখেই বললো আর কি ফিজ থাকে। তারপর তুমি যখন 12 পরীক্ষা দিলে রেজাল্ট তোমার একটা, তখন তোমার সঙ্গে কথা হচ্ছিল আর কথা হতো আর কি, তোমার রেজাল্ট হয়তো আসানোর হয়নি আর কি। তারপর তুমি ফার্মাসিস্ট পড়তে গেছিলে? হ্যাঁ, আমি একটা WBJE দিয়েছিলাম, সেখানে আমার ফার্মাসিস্টে 6000 র্যাঙ্ক হয়েছিল মানে এতে। তো একটা কলেজে চান্স পেয়েছিলাম, পরে আবার। কোথায়, কোন কলেজে পেয়েছিলে? বেঙ্গল কলেজ অফ ফার্মাসি কলেজ, কলেজের নামটা অতটা খেয়াল করছি না। তো পরে আর মন হয়নি আর ভর্তি হয়, তার জন্য ড্রপ দিয়ে দিয়েছিলাম আর কি। ওই একটা তুমি ড্রপ দিলে তাই তো? হ্যাঁ, ওখানে একটা ড্রপ ছিল। হ্যাঁ, তারপর তুমি ভর্তি হলে কোথায়? ড্রপ দিয়ে অনেক মানুষে অনেক কিছু করে, মানে ছেলেপেলে যে নিট বা যেই কোচিং করে। হ্যাঁ, কোচিং করে। হ্যাঁ, আমি কিছুই করিনি, তখন আমি জাস্ট নর্মাল পড়তাম আর কি। তখন তোমার মানসিক অবস্থা কেমন ছিল? তোমার মনে হচ্ছিল যে আমি একটু অন্যরকম হয়ে গেল, পথটা কি হলো, মানে বিভ্রান্ত হয়ে গেলে নাকি কিছু ব্যাপার, কি জীবনটা কেমন হয়ে গেল ভাবছিলাম এরকম? মানে কোনো কারণ ছাড়া ড্রপ দিলে খুব মনটা খারাপ হয়ে যায়, আর এটা আমার সব থেকে জীবনে একটা বড় খারাপ ছিল পর্যায়ে, কারণ আমার কোনো লক্ষ্য ছিল না তখন। হ্যাঁ, আমাকে তুমি তখন যোগাযোগ করতে, আমি তখন তোমাকে ফার্মাসিস্ট পড়লে কি হবে ফোন টোন করতে, কিন্তু আমি তখন তোমাকে এখন যেটা হলো আর কি, তখন তো ওইভাবে দিশা পাওয়া যায় না যে কি করলে কি কোনটা ভালো হবে কোনটা ঠিক হবে। ফার্মাসিস্ট একটা প্যারামেডিক্যাল জিনিস, যদি ওখানে করে ওখানে একটা স্কোপ থাকে আর কি, তোমার কোনটা ভালো লাগে সেটা তুমি হয়তো বুঝেছো যে আমার এটা আমার কোনটা পছন্দের আর কি, সেটা আমি বুঝতে পারিনি সেই সময়, তো তোমার ভালোটা তুমি ভালো বুঝেছো আর কি। তো তুমি ওই ফার্মাসিস্ট পড়তে কি তুমি ফিল করলে যে এখানে ইন্টারেস্ট গ্রো করছে না নাকি? মানে পরে আর মন চাই, এটাই বলছি, মনটা চাইলো না আর কি। এটা খুব ইম্পর্টেন্ট যে সাবজেক্ট যাই হোক, ভালো ভাষার সাবজেক্ট না থাকলে সে তাতে পড়তে ইচ্ছা করে না, রাত দিন এক করে পড়তে ইচ্ছা করে না আর কি। তখন আমি কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম কলেজে, যেহেতু কারণ কি কেমিস্ট্রিতে স্কোপ বেশি বলে, কিন্তু যেহেতু আমি ফার্মাসিস্ট ছেড়ে দিলাম, তারপরে ভাবলাম যে আমার মন যেটা চাইবে সেটাই নিব, তার জন্য আমি পরে বসে ম্যাথে। তোমার কি ম্যাথে মন ছিল? হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট, এটা বুঝতে হবে যারা জেনারেল লাইনে পড়ছো আর কি। সাবজেক্ট চয়েসটা খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি সাবজেক্ট চয়েস মানে ওয়াইফ বা হাজব্যান্ড চয়েস আর কি, যাকে সারা জীবন তার সঙ্গে ঘর করতে হবে, এবার সেইটা যদি সুইটেবল বা মন পছন্দ না হয় না, সারা জীবন সেই সাবজেক্ট নিয়ে চলা যায় না আর কি। হ্যাঁ, ওটা তো ঠিকই। আর পছন্দ হলে কি তার সঙ্গে সারাদিন খাটা যায় আর কি।
যতই টাফ হোক না কেন হ্যাঁ ওর সাথে মানিয়ে নিয়ে মানিয়ে চলা যায় আর কি। যখনই সাবজেক্টটা মন পছন্দ হবে না, কিন্তু আমার দেখা যাচ্ছে অনার্সিকে টাফ সাবজেক্ট, অনেক সব সাবজেক্ট টাফ হয়ে যায়, কিন্তু তখনই মনে হবে যেন যে আমি কি নিলাম কি না নিলাম, এরকম একটা ব্যাপার তো হয়ে তোমার যায়। কি ম্যাথের প্রতি যে ভালোবাসা প্রথম থেকে ছিল না? হ্যাঁ, এটা আমার প্রথম থেকে ক্লাস 5 থেকেই বলতে পারো যে আমি এটা অঙ্ক ভালো লাগতো হ্যাঁ, করতে? ছোটবেলা থেকে আমার অঙ্ক ভালো লাগতো, তো অঙ্ক নিয়ে আমি সারা জীবন মানে অঙ্ক তুমি কষতে নাকি একা একা অঙ্ক কষতে আর কি? হ্যাঁ, ক্লাস 10-এ তো আমার 10-এ খুব সব থেকে ভালো ছিল অঙ্ক, অঙ্ক ভালো লাগতো আর কি। কত অঙ্ক নম্বর হয়তো ম্যাটার করে, অঙ্ক কত পেয়েছি তুমি ওর মাধ্যমে? আমি মাধ্যমিকে 99 পেয়েছি। 99 পেয়েছিলে আর কি। দিয়ে উচ্চ মাধ্যমিকে অঙ্ক কত পেলো? সাবজেক্ট ওয়াইজ নাম্বার যদি তোমার বলতে খারাপ হয়েছে, তবু অঙ্ক কত পেয়েছিলে? 90। 90। তাও ধরো তোমার হয়তো পরিবেশ হয়তো কিছুটা সুইটেবল হয়নি আর কি। তো তোমার তাহলে এবার তুমি তারপরে ড্রপ এর পর তুমি কোথায় ভর্তি হলে? ড্রপের ওপর আমি যে একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেটা হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশন, তো ওখানে ভর্তি হয়েছিলাম, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়াতে। হ্যাঁ। তো এবার তোমার আরো তো ছিল, বেলুড় ছিল, নরেন্দ্রপুর ছিল, এরকম। বেলুড়ে আমি চান্স পাইনি, তখন আমি শুধু রহড়াতেই পেয়েছিলাম, তো ওখানে ভর্তি হয়েছি। দিয়ে তোমার ওখানে তুমি যখন ভর্তি হলে তখন তুমি কি ভাবলে যে মিশনের পরিবেশটাকে কাজে লাগাতে হবে? ওখানে ক্লাস কেমন হতো? হ্যাঁ, ওখানে স্যার ক্লাস 70% স্যার খুব ভালো ছিল, কিন্তু সব ক্ষেত্রে হয়, সব কলেজে হ্যাঁ থাকবে না, থাকবে না, কিন্তু 90% স্যার সাপোর্টিভ, পুরো মানে কোনো যে স্যার যদি ভালো খারাপ পড়ায়, কিন্তু সেই স্যার খুব সাপোর্টিভ। ওটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অন্যান্য কলেজে কি হয় যে স্যার ছেলেদেরকে কোনো কথা শোনান ঠিকভাবে, মানে অতটা কেয়ার করে না, কিন্তু এখানে মানে রহড়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট এই স্যারগুলো সব ছেলেকে সব সমানভাবে দেখতো এবং মানে মোটিভেশন উৎসাহ দেয়, মোটিভেশন উৎসাহ দিত, সব কিছুই বলতো। আর ছবি তুমি থাকতে কোথায়? হ্যাঁ, প্রথমে তো আমি মেসে ছিলাম আর কি 20 দিন মতো, তারপরে আবার বেলঘরিয়া মিশন বলে একটা মিশন ছিল, সেখানে আবার ইন্টারভিউ হয়, পরীক্ষা হয়। তো লকডাউনের কারণ সেবা ছিল, লকডাউনের কারণে কি হয়েছে না, অনেক ছেলেপেলে ওখানে ভর্তি হয়েছে, কিন্তু 10 থেকে 12 জন ছেলে ওখান থেকে বেরিয়ে এসেছে। তো আবার কি হয়েছে, নতুন একবার মানে বেলঘরিয়া মিশনে ইন্টারভিউ হয়েছে, সেখান থেকে কি হয়েছে না, আমি আবার গিয়েছিলাম, আমি দিনের দিনই জানতে পারি, মানে আগেও জানতে পারি না, আর একটা বন্ধু আমাকে বললো যে ইন্টারভিউ হচ্ছে, যাবি নাকি চল, তো সেই গিয়েছিলাম, সেখানে চান্স পেয়েছি, সেখানে তো ফ্রিতে থাকতাম আর কি। তো বলি আমি নিজেও মানে বেলঘরিয়া দীর্ঘদিন ছিলাম আর কি। বেলঘরিয়ার মিশনটা খুব সুন্দর পরিবেশ, যদি কেউ জান দেবেন। বেলঘরিয়া মিশন কিন্তু ওখানে রেসিডেন্সিয়াল, কিন্তু ওখানে কিন্তু পড়ানো কিছু হয় না, কারিগরি কিছু পড়ানো হয়, কিন্তু ওখানে অনেক ছেলে মেয়ে যারা বাইরে এরকম যারা আর্থিক অবস্থা একটু খারাপ আছে বা দূরে যাদের বাড়ি আর কি, তাদের কিন্তু ওখানে এরকম একটা প্রসেসে একটা পরীক্ষা নিয়ে, মৌখিক ইন্টারভিউ নিয়ে, তাদের আচার আচরণ দেখে কিন্তু ওখানে একটা ভালো স্কোপ আছে এবং পড়ার পরিবেশ খুব ভালো, কিন্তু যদি কেউ জান দেবেন, সুন্দর চেয়ার, একটা বেঞ্চ থাকে, তাই না? এটা আমি রিকমেন্ড করবো যে বেলঘরিয়া মিশনটা সবাই যেন ট্রাই করে, কারণ আমি নিজে দেখেছি আর কি, ওখানে একটা সুন্দর বেড আছে, একটা চেয়ার থাকে, একটা টেবিল থাকে, পড়ার একটা সুন্দর পরিবেশ, মাঠ আছে, যদি কেউ পড়তে যায় পড়ার পরিবেশটা সুন্দর শান্ত পরিবেশ আর কি, দারুণ পরিবেশ, মেসের থেকে অনেক ভালো। যদি কেউ এরকম পড়তে চাও, মানে বেলঘরিয়ায় বা থাকছো আশেপাশে কলেজে পড়ছো আর কি, তুমি মিশনটা তুমি ট্রাই করতে পারো আর কি। এরকম একটা আর্থিক একটা ব্যাপার থাকে, একটা সার্টিফিকেট দেখাতে হয় আর কত বাকি। তো এবার তুমি যখন ওই জার্নিটা চললো আর কি, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে আর কি, তোমার মার্কস এরকম এসেছিল এই আপনার ম্যাথে, অনার্স কমপ্লিট হলো আর কি, একদম ফাইনাল মার্কস ওভারঅল 77%। 77% এসেছিল আর কি। তারপর তো তোমার এই যে জ্যাম পরীক্ষা হয়, এই কে বললে কথাগুলো তোমাকে, কে বললো? দাদারা বলেছে আর কি নাকি? তো সেটা হচ্ছে যখন একটা ভালো জায়গায় যাবে, সবকিছু ব্যাপারে জানা যাবে। হ্যাঁ, তো প্রথম বছর আমার কোনো, এবার বলো, পরিবেশটা ম্যাটার করে? হ্যাঁ, এটা তো খুবই ম্যাটার করে, পরিবেশ তো খুবই ম্যাটার করে। তো প্রথমে জেনেছিলাম, কিন্তু মানে ইন্টারেস্ট অতটা ছিল না। তারপরে যখন আমাদের মিশন থেকে তারপরে বসে একজন পেলো, 35 র্যাঙ্ক করেছিল কেমিস্ট্রিতে, এবং আমাদের কলেজ থেকে 10 জন মতো পেয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে, ম্যাথ ডিপার্টমেন্ট থেকে 10 জন, এবং আইআইটিতে, বিভিন্ন আইআইটিতে। হ্যাঁ, তো তখন থেকে আমার হালকা ইন্টারেস্ট জাগে যে না, এরা পাচ্ছে কেন, আমি পাবো না। তখনই আমি মানে অনলাইন থেকে একটু একটু সাহায্য নিলাম, নিজে পড়লাম, এইভাবে আমার জার্নি শুরু হয়েছে। তো অনলাইনে বলতে তুমি কোনো প্ল্যাটফর্ম, মানে কি ফ্রি কোচিং নিয়েছিলে না কোনো পেড কোর্স নিয়েছিলে? বেসিক যদি জানা থাকে অনলাইনেও, মানে আনএকাডেমি বলো, ফিজিক্সওয়ালা বলো, সমস্ত ক্ষেত্রে প্রবলেম সলভিং কিন্তু ফ্রিতে দেয়, ঠিক আছে। তো ওগুলো আমি দেখতাম আর কি, মানে কোর্স আমি পারচেস করিনি আর কি। আর মক টেস্ট কি দিয়েছিলে ওরকম? হ্যাঁ, মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট আমার একটা বন্ধু পারচেস করেছিল, তো ওখান থেকে আমি 10টা মতো মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যানালাইসিসও করতে হয়, খুব মক টেস্ট অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। তো তুমি এই মানে পরীক্ষা যে শেষ হলো, তারপর থেকে জ্যামের প্রিপারেশন কতদিন সময় প্রস্তুতি নিয়েছিলে জ্যামের জন্য মোটামুটি? তাও আমি 8 থেকে 9 মাস সুযোগ, ভালোভাবে ভালোভাবে একদম।
যে তোমার তাহলে এখন বর্তমান র্যাঙ্ক কত তোমার হয়েছে? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 264 হয়েছে। 264। আমি বলছি সৌভিকের র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু বেশ ভালো র্যাঙ্ক আর কি, বেশ ভালো র্যাঙ্ক বলেই হয়তো এর থেকে বেশি র্যাঙ্ক হলেও আমি যতটুকু জানি হয়তো তোমার মাদ্রাজ আইআইটি তুমি ম্যাথে পেতে। এটা কিন্তু ইন্টিগ্রেটেড ম্যাথ, তাই তো? একটু বলো দর্শকদের ইন্টিগ্রেটেড ম্যাথ বলতে কি একটু। ইন্টিগ্রেটেড না, এটা এমএসসি আছে, এমএসসি আছে, হ্যাঁ পিএইচডি করতে পারবে। ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডিও আছে, যেমন এটা হচ্ছে খড়গপুরে হয় আর কি, ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি খড়গপুরে হয়। তাছাড়া এটা এমএসসি করে, এবং এমএসসি যদি আইআইটি থেকে করে অনেক ভালো ভালো স্যার তো আছেই ওখানে, পরিবেশটা ভালো, পরিবেশ ভালো, স্কোপ থাকবে অনেক বেশি, এবং ওখানে খুব ভালো ভালো ছেলেগুলো যায়, ওদের বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের উপর পড়লে আমাদের আরো ভালো হবে, এটাই। তুমি তো ওখানে পিএইচডিও করতে পারো পরবর্তীতে যদি তুমি সুযোগ পাও আর কি। আইআইটি থেকে যদি পড়ি তো 90% চান্স আমার ভালো জায়গায় পিএইচডি করাটা হয়ে গেল। কারণ ওখান থেকে আইআইটিতে তো পিএইচডি আসেই, তাছাড়া বাইরেও মানে বিদেশেও ক্যাম্পাসিং হয় এখন ভালো। আর সবথেকে বড় কথা আইআইটি তো খুব ভারতবর্ষে কমই আছে, তার একটা ছাপ পড়া, মানে একটা যে আমি আইআইটি থেকে ম্যাথ এমএসসি করেছি, এই যে একটা স্ট্যাম্প পড়ে যাওয়া, এটাও একটা বড় একটা মাইলেজ আর কি। ও যে রহড়াতে পড়েছে সেটা একটা বড় মাইলেজ, রহড়া থেকে ম্যাথ অনার্স পড়েছে, ডিপার্টমেন্টটা ভালো, এইগুলো কিন্তু একটা মানে মার্ক, মানে জীবনের যে কেরিয়ার যখন হয় তখন প্রোফাইলে একটা ভালো নাম যুক্ত হওয়া আর কি। এবং তোমার কিন্তু অনেক অপরচুনিটি চলে আসলো, সুযোগ আসলো আর কি, সে তুমি মাদ্রাজ আইআইটি হোক বা খড়গপুর বা তুমি গুয়াহাটি বলে 19 আর 20 আর কি। তো এবার এই তুমি কি ভাবছো, এই সুযোগটা তুমি কি করে কাজে লাগবে? তুমি একটা দারুণ সুযোগ পেলে, কিন্তু তুমি এটা ফিল করছো তো নাকি ফিল করো না? হ্যাঁ অবশ্যই। তো এবারে তুমি যদি কি ভাবছো, কি আর তুমি কি ভাবছো এরপরে, কি তুমি কিরকম ভাবছো আর কি? আমার বর্তমান প্ল্যান হচ্ছে যে এই 2 বছর এমএসসি করবো, তারপরে এমটেকের জন্য আমি খাটবো, মানে এমটেক করার ইচ্ছা আমার বেশি আছে। এমটেক ইচ্ছা আছে? তো এমটেক তো আবার ইঞ্জিনিয়ারিং চলে গেল। হ্যাঁ, ওইটা ইচ্ছা আছে। সেই লাইনে গিয়ে কোনো কিছু স্পেশালিস্ট আছে না, কোন দিকে যাবে, সিভিল হোক বা কোনো কিছু কম্পিউটার সায়েন্স হোক? কম্পিউটার সায়েন্স ইচ্ছা আছে আর কি, বা ক্রিপ্টোগ্রাফি আছে, ক্রিপ্টো সায়েন্সও আছে। ক্রিপ্টো সায়েন্স আছে আর কি, ক্রিপ্টো যে কারেন্সি আছে সেরকম ব্যাপার না, ওটা কারেন্সি তো আলাদা। তাহলে এটা কি কোন ক্রিপ্টো বলছে? মানে হচ্ছে বিভিন্ন রকমের মেসেজগুলো হয় না, হ্যাঁ এনক্রিপ্টেড মেসেজ বলে, হ্যাঁ এনক্রিপ্টেড মেসেজ বলে, ওই টাইপের জিনিসগুলো আমি অতটা জানি না, তবে শুনেছি আর কি। এবার তুমি ইন্টারেস্ট আছে আর কি, এই দুটো মানে পরে একাডেমিক লাইনে যাওয়ার ইচ্ছা নেই, যে ম্যাথে এমএসসি করে তুমি পিএইচডি করে টিচারের লাইনে আসবে, প্রফেসর, এরকম কোনো ইচ্ছা নেই আপাতত নেই। দেখা যায় আইআইটি পরবর্তীকালে কি হবে, এমন তো হতে পারে তুমি পিএইচডি করে হয়তো ক্যাম্পাসে তুমি বাইরের কোনো ইউনিভার্সিটির সুযোগও পেতে পারো, এটা তো সময় বলবে কিরকম সুযোগ আসলো। যাই হোক, সেই সুযোগটা কি আসবে, কখন কি সুযোগ আসবে, এটা তো সময় বলবে। তো সৌভিক, তোমার কি মনে হয় যে তুমি যদি, আমি বলবো যে সৌভিকের কিন্তু মানে মামা, ওর অ্যাকচুয়ালি মামা এবং দাদু দিদা মানুষ করেছে, যেহেতু মা ছিল না আর কি, বাবা হয়তো কিছুটা হেল্প করেছে আর কি। তো তুমি মামার কথা একটু বলো, মামা তোমাকে কতটা, ওর মামা মানে আমার বন্ধু আর কি, তুফান ওর নাম। তো তোমার নাম বলো এবং মামা সম্পর্কে একটু বলো। মামা তোমাকে সবসময় আমি দেখি গাইড করেছে, একদম সব জায়গায় নিয়ে গেছে, করেছে, প্রচুর করেছে আর কি। হ্যাঁ, সবই তো মামা বলে দিল আর কি। যা ছোটবেলা থেকে মামার বাড়িতে ছিলাম, তো সব কিছুই আমাকে অনেকভাবে সাহায্য করেছে, বই খাতা পত্র সব কিছু, মানে পুরনো কিনে দেয়নি, সব কিছুই নতুন কিনে দিত আর কি। জানি না, ছোটবেলায় ভাবতাম যে এটা ওভার হয়ে যেত, কিন্তু এখন ভাবি যে না, খুব ভালো সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা, মানে তুফান এখনো বিয়ে করেনি আর কি, মানে ভেবেছে একটা, ও এবার একটা জায়গায় থিত হলে এবার হয়তো ভাববে, কিন্তু এই যে একটা জায়গায় ও পৌঁছালো আর কি, একটা সুযোগ পেলো। এবং সবথেকে বড় কথা, ওর মানে আর্থিক দিক থেকে যে, সেটা কিন্তু অনেকে ওকে হেল্প করেছে আর কি, যে স্যাররা ছিল তারাও হেল্প করেছে। কিন্তু এইটা ওর মানে বলে না যে আর্থিক প্রতিকূলতা কোনো মানে বাধা হতে পারে না সাফল্য করতে। একটা বড় উদাহরণ সৌভিক হয়ে থাকলো, সৌভিক জীবনে হয়তো আরও অনেক সফল পাবে। এবার তুমি কি ভাবছো, ধরো যদি কেউ ভাবে যে এরকম, মানে তুমি তো একটা ধরো ফেসটা তুমি যদি ব্যাককে তাকাও, তোমার তো জানিটা তুমি ভাবছো যে এরকম 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 থেকে এরকম এরকম হলো আর কি। তোমার কি মনে হয়, যদি যারা গ্রামে থাকে, যারা গ্রামে থেকে পড়াশোনা করে, যারা স্বপ্ন দেখে বড় আর কি, অনেকে গ্রামের স্টুডেন্ট আছে কিন্তু প্রচুর আছে পশ্চিমবঙ্গে, সবাই তো শহরে বাস করে বা সেরকম সুবিধা পায়। আমাদের করিমপুর যদি ভাবে, করিমপুর তো ব্লক ঠিক আছে, কিন্তু বাকি তো অনেক বিভিন্ন গ্রামগঞ্জের স্কুল আছে। আমি যেরকম যে স্কুলে চাকরি করি মধুরকুলে, ডোমকল শহর, কিন্তু মধুরকুলটা গ্রাম। তো এই সমস্ত ছেলেমেয়ে যারা পড়ছে মাধ্যমিক, এইচএস, 11, 12, তাদেরকে তুমি কিছু বলো যে মানে কি মোটিভেশন কাজ করে তাদেরকে, যে স্বপ্ন থাকলে কি সম্ভব সেটা? হ্যাঁ, স্বপ্ন থাকলে তো সম্ভব হবেই, মানে যদি ডিসিপ্লিন থাকা যায় আর কি। অনেক স্বপ্ন, মানে শুধু স্বপ্ন দেখলে হবে না, ডিসিপ্লিনটাই মেন, আর এটা আর কিছু বলবো না। এই ডিসিপ্লিনটা তুমি কি মিশন তোমাকে শেখালো না, তুমি নিজেই ডিসিপ্লিন ছিলে? হ্যাঁ, মিশন আমাকে অনেকটা শিখিয়েছে, কিন্তু আমিও ছোটোবেলা থেকে একটু একটু মনে হয় যেন ওখানে গিয়ে বুঝতে পেরেছি, অনেক ছেলেদের সাথে মিশেছি। তো অনেক ছেলেদের সাথে যখন ভালো কখন বুঝবে, যখন একটা খারাপের সাথে দেখা হবে, তখনই ভালো বোঝা যায়। তখন অনেক ছেলেদের সাথে বুঝলাম যে না, ওদের থেকে তো আমি বেটারই আছি। তো এটাই মানে ভাবনা। কিন্তু বাইরে তো অনেক খারাপ প্রলোভনও থাকে, অনেকে বিভিন্ন ভুল পথে চলে যায় আর কি।
ট্র্যাকটা অনেকে চেঞ্জ হয়ে যায় বাইরে পড়তে গিয়ে আর কি। আমরা যখন পড়তাম দেখি অনেকে নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনেছি সবিক সারাদিনই পড়াশোনা করে আর কি, ও বাড়িতে যদি কেউ খোঁজ খবর নেয়, আশেপাশে বাড়িতে সেখানে যদি কেউ খোঁজ খবর নেয় কি করে, সারাদিনই পড়ে আর কি। ও পড়াশোনার জীবনের কোনো লক্ষ্য নেই। তো এই যে সারাদিন একটা পড়া, এই যে মানে একদম প্রথম থেকে পড়ছে, মানে এই পড়া যে শুরু হয়েছে সেই 5-6 থেকে পড়ে যায়, অঙ্ক করে, প্র্যাকটিস করে, এবং আশেপাশের বাড়িগুলো যদি বলে যায় ছেলে এবং ভালো ছেলে আর কি, কোনো রকম কোনো খারাপ কিছু নেই। কারণ ওর জীবনের একটা লক্ষ্য ছিল যে জীবনে কিছু একটা করতে হবে, মামার পাশে দাঁড়াতে হবে, দাদুদের পাশে দাঁড়াতে হবে, একটা কিছু একটা করতে হবে, জীবনে এই লক্ষ্যটা ছিল বরাবর আর কি। আমি জানি, কিছুটা জানি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে কিছুটা স্বপ্ন পূরণ হলো না কিনা? এবার যা পথ চলা এখন অনেক বাকি, কিন্তু হ্যাঁ কিছুটা হয়তো এটা তুমি মানে অ্যাচিভ করলে বলে ব্যাপারটা। হ্যাঁ, আমি তো বললাম ওই যে আমার রহড়া রামকৃষ্ণ মিশন এবং বেলঘড়া মিশন থেকে আমার মানে অনেকটা স্টেপ আগে গেছে, ওখান থেকেই বড় বড় স্বপ্ন দেখা আমার শুরু হয়েছে। ওখানে গুয়াহাটিতে যদি যাই তখন আশা করছি আরো ওখানে আরো হয়তো অনেক ছেলেপিলে পাবে যারা হয়তো অনেক বড় স্বপ্ন দেখবে, হয়তো বিদেশ যাওয়ার স্বপ্ন দেখবে, তখন তো তুমি আরো একটু জানবে যে এরকম যাওয়া যায়। হ্যাঁ, পথগুলো খুলবে আস্তে আস্তে, মানে পথ তো খুলবে, মানে অনেক সাপোর্ট তো পাওয়া যাবে ওখান থেকে তোমার সব। পাওয়া যাবে আর কি। আর অনলাইনে যে তুমি পড়লে আর কি, যে এই এখন যে মডেল আসছে পড়াশোনা, এটা অনেকেই হাইব্রিড মডেল বলছে এটাকে আর কি। হাইব্রিড মডেল মানে অফলাইন অনলাইন দুটো পাশাপাশি থাকবে। হ্যাঁ, তো তোমার তো অফলাইন ছিল, কলেজের স্যাররা যারা ছিল আর কি। তো অনলাইন মোডটা তোমার কি মনে হয়? তুমি তো একটা জায়গায় যারা ধরো কোচিং নিতেছো, অনেকে তো আছে না যে ব্যবসায়িক যারা ধরো পড়াচ্ছে, অনেক প্রতিষ্ঠানে যারা ধরো অনেক টাকা ফিজ করছে, তো যার সামর্থ্য যার ধরো নেই, যা দিতে পারবেন, অ্যাফোর্ড করতে পারবেন, এরকম ফ্যামিলি তো অনেক আছে পশ্চিমবঙ্গে। তাদের ক্ষেত্রে কি এইটা কোনো বাধা হতে পারে? অনলাইনে যে আসছে যুগ, আনএকাডেমি বলো, ফিজিক্সওয়ালা বলো, খান স্যার বলো, এরা যারা চাচ্ছে ভিডিও বানাচ্ছে আর কি অনেক, সেটা কি তো সাফিসিয়েন্ট আছে ইউটিউবে? এখন বলবো যে অনেক অনলাইনের প্ল্যাটফর্ম আছে যেখানে বেশি অনেক চার্জ করছে, ঠিক আছে, এবং অনলাইনের যে কোম্পানিগুলো তারা অফলাইন ব্যাচ তো আরও চার্জ করছে বেশি, ঠিক আছে, এবং অনেক আরও অনলাইনে অ্যাপ আছে যেগুলো মানে আমরা যে বেসিক্যালি মাস্টার কাছে পড়লে যতটা খরচ হবে তার থেকে কম খরচে হয়ে যায়, যেমন পিডব্লিউ আছে আর কি। পিডব্লিউ অনেক কম খরচে সব কিছু করে দিতে পারে। তো এটাই বলবো, তো যে অনেক ভালো মানে বেশি খরচ থাকলেও অনেক কম খরচেও আছে, আর নিজে একটু পড়তে হবে, সব অনলাইনে করলে তো হবে না, এটাই বলবো। আচ্ছা, সবিকারের বড় পাশে যে কথাটা বলে ধরি, সেলফ স্টাডি, হুম, এটা এখন মানে এখন এইটা কমে গেছে কিন্তু। সেলফ স্টাডি ছেলেপেলে এখন প্রচুর টিউশন করছে, বিশেষ করে আমি 5 থেকে 12 পর্যন্ত বলছি আর কি। তো তুমি তো একটা জায়গায় ধরো গিয়েছো, এবার তোমার এই ম্যাথ অনার্স পড়তে গিয়ে এই যে কলেজ টাইপ, এখন তো সেই টিউশন ব্যাপারটা এরকম করে ছিল না, যেরকম ধরো 5-6 যখন টিউশন পড়েছি সেরকম করে কি কলেজে পড়া সেরকম তো নেই। না না, কলেজটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেলফটা তুমি একটু দর্শকদের বলো। এখন আমারও যে আক্ষেপ যে এখনকার ছেলে মেয়েদের টিউশন নির্ভরতা বেড়ে গেছে, সেলফ স্টাডিটা কমে গেছে। তো তুমি সেলফ স্টাডি নিয়ে একটু কিছু বলো, সেলফ স্টাডি কতটা ইম্পর্টেন্ট এখনকার ছেলেদের, যারা ধরো পড়বে, পড়ুয়া যারা আছে 11-12 সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য? তো ক্লাস 11-12-এ কেমন হয়, এই যে ক্লাস ছোটোবেলা থেকে আমার সেলফ স্টাডি অতটা ম্যাটার করে না, যে যা পড়াচ্ছে সেটা পড়ে গেলাম। কিন্তু ক্লাস 11-12-এর পর থেকে মানে স্যারেরাও জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন পড়ছো কেমন না পড়ছো এবং কতটা বুঝলে কি না বুঝলে। তো আর কোনো স্যারেরও এরকম নেই যে সব বুঝিয়ে পড়ে দিতে পারবে, তো নিজেকে একটু পড়তে হবে, মানে একটু কি বেশি পড়তে হবে নিজেকে, কম হচ্ছে টিউশন বলো অনলাইন ক্লাস বলো, তো ওটাই করা উচিত আমার মতে। মানে নিজেকেও মানে সব যে সুযোগগুলো আছে এগুলোকে কাজে লাগাতে হবে আর কি। হুম, আর তুমি যদি ধরো ছোটবেলাকার যদি ভাবো আর কি, তখনকে আমি এটা যেটা বলতে, ধরো ধরো কেউ ধরো বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে আর কি, ধরো আমাদের মতন ধরো বিভিন্ন করিমপুর এলাকায় যে সমস্ত স্কুলে পড়ছে আর কি, তারপরে ধরো এখানে ধরো 11-12 সায়েন্স নিয়ে পড়লো আর কি। তারপরে সেইখান থেকে কি সে এরকম একটা ধরো এই জ্যাম পরীক্ষা বা তোমার এই জাতীয় পরীক্ষা যেগুলো হয়, জ্যাম হচ্ছে, তারপর তোমার জেই মেন, জেই অ্যাডভান্স বা নিট, তো সেই তাদের জন্য কি হতে পারে পথ আর কি? এখন তো যখন মানে বললাম অনলাইন এসে, অনলাইনে অনেক ভালো হয়েছে অনেকের, অনলাইন অনেক খারাপও হয়েছে, কিন্তু অনলাইন ভালো কাজে রয়েছে, যেমন পিডব্লিউ বলো না, অনেক গরিবের ছেলে, অনেক আমরা তো ইউটিউবে অনেক ইন্টারভিউ দেখি তোমাদের মতো পিডব্লিউ থেকে, যে অনেক গরিব আছে, অনেক কিছু আছে, অনেক প্রত্যন্ত গ্রাম থেকে যে নিট সব কিছু ক্লিয়ার করছে, আইএস আইপিএস হচ্ছে আর কি। তো এগুলো তো এখনকার এত অন্তত প্রবলেম হবে না, আগে প্রবলেম হতো যে না টাকার জন্য পড়তে পারেনি, কিন্তু এখন আমার মনে হয় না যে টাকার সেটা জন্য আমি পড়তে এটাই বলছি পারেনি। যে সৌভিকের যদি কেউ মন থেকে চাই, ইচ্ছা করে আর কি, তাহলে সম্ভব আর কি, এখনকার দিনে সম্ভব। আগে কি হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে এখনকার ছেলেরা পড়ুয়াটা কম হয়ে গেছে, মানে এত চারিদিকে ডিস্ট্রাকশন হয়ে গেছে, মোবাইল বা রিলস বা হয়ে গেছে, তার ফলে পড়ার সময়টা কমে গেছে। আগে হয়তো স্কোপ কম ছিল, এখন স্কোপ বেশি আর ডিস্ট্রাকশনও বেশি আর কি, পড়ার সময়টা হয়তো কমে গেছে। কিন্তু যদি সৌভিকের মতো এরকম একটা, যেটা বললো খুব ভালো, দুটো ভালো কথা বলেছে, ডিসিপ্লিনটা খুব জীবনে ইম্পর্টেন্ট আর কি, যেটা হয়তো মিশন ওকে শিখিয়েছে। আমি নিজেও 1 বছর মিশনে ছিলাম, মিশনের একটা বাড়ির ডিসিপ্লিন মিশনের ডিসিপ্লিন পুরো আলাদা হয় আর কি, পুরো আলাদা হয়। তো
তো সৌভিকের লড়াই কিন্তু অনেকটা লড়াই আর কি, অনেক লড়াই। যদি কেউ একটু পেছন দিকে ফিরে যায়, অনেক আর্থিক প্রতিকূলতা, পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য না থাকা, তারপরে মামাবাড়ি থেকে পড়াশোনা করা আর কি, তারপরে এরকম অনেক প্রতিকূলতা, ঘর হয়তো একটাই থাকা, তাই না, ছোটোবেলায় যখন 5 ছিল একটাই হয়তো ঘর ছিল আর কি, তারপরে তো 11 মেসে গেল আর কি। মেসের একটা পরিবেশ, সেরকম উপযুক্ত পরিবেশ পড়া থাকে না আর কি, কারণ ওখানে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। মেসের পরিবেশটা সবসময় পড়ার পরিবেশ থাকে না, কারণ ওখানে এক রুমে হয়তো আরও 2-1 জন থাকতে পারে, তারা হয়তো পড়বে, হয়তো পড়তে চায় না। আমার নিজে মেসে থেকেছে আর কি, একটা ঘরোয়া পরিবেশ মেসে হয়তো থাকে না, খাওয়া দাওয়ার সমস্যা থাকে একটা। তো সেই রকম সমস্ত কিছু কিন্তু প্রতিকূলতাকে অতিক্রম করে আমার খুব ভালোও লাগছে। আমি একটু লাজুক প্রকৃতির ছেলে, ও ভিডিওটা হয়তো করতে যাচ্ছিল না, আমি ওকে বললাম যে না, তোর গল্পটা কথাটা বলা দরকার, কারণ আমি ওর সঙ্গে, ওর মামা আমার খুব বন্ধু আর কি, আমি সেখানে আমার একসঙ্গে খেলতাম করতাম আর কি, আমাকে মামাই বলে আর কি। তো সৌভিক আরও সফল হোক, খুব ভালো লাগছে আজকে সৌভিক যে গুয়াহাটিতে আইআইটিতে ম্যাথে চান্স পেয়েছে, আমার নিজের মন থেকে খুব ভালো লাগছে। কারণ একসময়ের সঙ্গে একটু যুক্ত ছিলাম আর কি, ওর 11-12 বা ও কিছু পরামর্শ চাইতো, তো আমিও তোকে সঠিক পথে দেখাতে পারিনি। তখন ভাবছিল ফার্মাসিস্ট পড়বো না, ম্যাথ অনার্স পড়বো, যাই হোক ও নিজের অন্তরের টাকা সারা দিয়ে ম্যাথ অনার্স পড়েছে এবং আজকে ও একটা জায়গায় পৌঁছেছে আর কি, সত্যি খুব ভালো লাগছে। তো তুফান বা ওর বাড়ির যারা আছে তাদেরকে অনেক অভিনন্দন, যে ওরা অনেকটা সাহায্য করেছে বলে আজকে ওর জায়গায় যেতে পারছে। হবিকে একটা বলো তো, তুমি অবশ্যই একটা বড় জায়গায় যাবে, ডেফিনেটলি যাবে আর কি। ওর তার কোনো লক্ষ্য নেই, একটাই ফোকাস, একটা ডিসিপ্লিন, একটা ডেডিকেশন আর কি, ডেফিনেটলি ওর জীবনে সফল হবে, বড় কিছু একটা করবে আর কি। তো সেই শুভকামনা রইলো। আর মামাদেরকে কিন্তু ভুলে গেলে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় কি হয়, এটা পরামর্শ না, যেহেতু তোমার সঙ্গে তোমার মামা আমার খুব বন্ধু, ছোটবেলাকার একদম, আমরা একসঙ্গে ওঠা বসা, একদম ক্লোজ ফ্রেন্ড, আমাদের সিঙ্গিনার একটা ভালো বন্ধু আর কি। তো তোমার দাদু দিদা যেরকম স্যাক্রিফাইস করলো, মামা যেরকম স্যাক্রিফাইস করলো, এটাকে কিন্তু মনে রাখতে হবে আর কি, তোমার দায়িত্ব। মানে এবার মামার দায়িত্ব হয়তো 70% করলো, পালন করলো আর কি, একদম মায়ের জায়গাটা ধরো মামা নিল আর কি। এবার তোমার বাকি দায়িত্ব, যখন তুমি অবশ্যই সফল হবে, একদম ডেফিনেটলি তুমি একটা জীবনে বড় কিছু একটা করে, তখন কিন্তু তোমার এটাই ভুলে গেলে কোনো চলবে না আর কি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর কি, এটা মাথায় রাখবে আর কি, অবশ্যই মাথায় রাখবে। এটাই তো, এটাই আর কিছুই না। যদি কেউ কারো স্বপ্ন থাকে, তাহলে আর্থিক প্রতিকূলতা অন্য কিছু বাধা হতে পারে না আর কি, শুধু দু চোখে একটা প্রচুর স্বপ্ন থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, তাহলে জীবনে সব কিছু সম্ভব আর কি। তার সব থেকে বড় সৌভিক। আর সৌভিককে অনেক অনেক অভিনন্দন। ও ম্যাথ এমএসসিতে গুয়াহাটিতে চান্স পেয়েছে এবং অনেক বড় জায়গায় যাক, সব স্বপ্ন পূরণ হোক, মামাদের স্বপ্ন, দাদুদের স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল। ধন্যবাদ, নমস্কার।